এক চীন নীতিতে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প। মার্কিন বিরোধী দেশগুলোকে অস্ত্র দেওয়ার হুমকি চীনের। অবশেষে রাখাইন পরিস্থিতি নিয়ে আলোচনায় বসতে রাজি মিয়ানমার। 19 ডিসেম্বর আসিয়ান এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আহ্বান সূচির পালিয়ে আসা রোহিঙ্গাদের মানববন্ধন। সিরিয়ার প্রাচীন ঐতিহ্যের নিদর্শন পালমিরা আবারও আইএসের দখলে। আলেপ্পোর 80,000 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়ার দাবি রাশিয়ার। এবং ইস্তাম্বুল জঙ্গি হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক 13 সন্ত্রাসমুক্ত দেশ গড়তে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার তুর্কি সরকারের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। এক চীন নীতির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে প্রশ্ন তুলেছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বহু বছরের চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের দায়িত্ব নেওয়ার আগে দুদেশের মধ্যে এই উত্তেজনার মধ্যেই মার্কিন বিরোধী দেশগুলোকে প্রয়োজনে অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে রুশ সহযোগিতার বিষয়ে সিআইএর প্রতিবেদনকে হাস্যকর বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পরও কোনোভাবেই যেন বিতর্ক ডোনাল্ড ট্রাম্পের পিছু ছাড়ছে না। নানা ঝড়ঝাপটা পেরিয়ে নির্বাচনে জয় পেলেও কিছুদিন পরই কয়েকটি অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার দাবি ওঠে। এর মধ্যেই মন্ত্রিসভা গোছানোর কাজে ব্যস্ত সময় কাটালেও পরবর্তী প্রশাসনে রক্ষণশীল ও বিতর্কিত ব্যক্তিদের মনোনীত করায় তাকে এক হাত নেয় মার্কিন গণমাধ্যমগুলো। এরই ধারাবাহিকতায় নির্বাচনে ট্রাম্পের জয়ের ক্ষেত্রে রুশ সহযোগিতার তথ্য উঠে আসায় আরও বেকায়দায় পড়েন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু সবকিছু অগ্রাহ্য করে অনেকটা নিজের মতোই এগোচ্ছেন ট্রাম্প। রোববার ফক্স নিউজে এক সাক্ষাৎকারে নির্বাচনে রুশ হ্যাকারদের হস্তক্ষেপের বিষয়টি নাকচ করেন তিনি। আসলে এ ধরনের কথাবার্তা একদমই হাস্যকর, এর কোনো ভিত্তি নেই। অনেকেই নির্বাচনে আমাদের বিপুল বিজয় মেনে নিতে পারছে না, আর তাই এসব উদ্ভট কথা রটানো হচ্ছে। আমার মনে হয় এটি ডেমোক্রেটদের ষড়যন্ত্র। প্রতিবেদনে কারা হ্যাক করেছে, কোত্থেকে করেছে সে বিষয়ে কিছুই বলা হয়নি। আসলে যারা প্রতিবেদনটি তৈরি করেছে তারা নিজেরাই বিষয়টি নিয়ে বিভ্রান্তির মধ্যে আছে। একই সাক্ষাৎকারে এক চীন নীতির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। বাণিজ্য সহ অন্যান্য খাতে যুক্তরাষ্ট্র চীনের কাছ থেকে যেহেতু কোনো ছাড় পাচ্ছে না, তাই চীনের এক দেশ নীতির প্রতি সমর্থন দিয়ে যাওয়ার কোনো কারণ দেখি না। এছাড়া উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ও দক্ষিণ চীন সাগর বিষয়েও চীনের কাছ থেকে আমরা কাঙ্ক্ষিত সহযোগিতা পাইনি। আমি কার সঙ্গে কথা বলবো আর কার সঙ্গে কথা বলবো না সে বিষয়ে চীন বলার কি। এ অবস্থায় চীনের পক্ষ থেকেও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সোমবার দেশটির জাতীয় পত্রিকা গ্লোবাল টাইমস জানায়, পরবর্তী মার্কিন সরকার যদি তাইওয়ানকে চীনের অংশ হিসেবে স্বীকার না করে তবে ওয়াশিংটন বিরোধী দেশগুলোকে অস্ত্র সরবরাহ করতে পারে বেইজিং। 1979 সাল থেকে তাইওয়ান ইস্যুতে চীনের এক দেশ নীতির প্রতি সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি অতীতের রীতি ভেঙে প্রথমবারের মতো নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। এর পরপরই বেইজিং ওয়াশিংটন সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বিদায়ী ওবামা প্রশাসন ট্রাম্পের এমন আচরণের সমালোচনা করলেও ট্রাম্প তার অবস্থানে অটল থাকার কথা জানিয়ে দেন। ট্রাম্পের মতে চীন নিজ দেশের স্বার্থে মুদ্রার মান কমানোয় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হয়েছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। চীনের কাছ থেকে অস্ত্র ক্রয়ের বিষয়ে আগ্রহের কথা জানিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। সম্প্রতি চীনের কাছ থেকে অস্ত্র ক্রয়ের প্রস্তাব পাওয়ার পর এই আগ্রহের কথা জানান তিনি। একই সঙ্গে এর মধ্য দিয়ে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। চীনের কাছ থেকে অস্ত্র ক্রয়ের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এরই মধ্যে ফিলিপিন্সের প্রতিরক্ষা মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান দুতার্তে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ফিলিপিন্সের কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনা বাতিল করলে দেশটির কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দেয় রাশিয়া ও চীন। তারই ধারাবাহিকতায় এবার চীনের কাছ থেকে অস্ত্র ক্রয়ের আগ্রহ প্রকাশ করলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগের পর আসিয়ান দেশগুলো ডেকেছেন দেশটির স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি। আগামী 19 ডিসেম্বর মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দেশটির রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা ও নির্যাতনের কারণে বিশ্ব সম্প্রদায়ের সমালোচনা ও নিন্দার পর এই প্রথম বিদেশি দেশগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিল মিয়ানমার। আর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনের কারণে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানরা এখনও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। নিজ দেশে বাড়িঘর ও সম্পদ ফেলে রেখে আসায় অর্থের অভাবে হতাশায় ভুগছেন তারা। এদিকে ভুল সংবাদ প্রকাশের অভিযোগে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে মিয়ানমার সরকার। কর্তৃপক্ষের অভিযোগ, রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনের নামে গুজব সংবাদ প্রকাশ করেছে পত্রিকাটি। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, ঘূর্ণিঝড় ভারদার প্রভাবে ভারতে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টি, সর্বোচ্চ সতর্কতা জারি। সিরিয়ার প্রাচীন ঐতিহ্যের নিদর্শন পালমিরা শহরটি আবারও দখল করে নিয়েছে জঙ্গি দল আইএস। সিরীয় সেনাদের কমান্ডো অভিযান আর রুশ বিমান হামলা সত্ত্বেও দখল হারানোর 9 মাসের মাথায় শহরটির নিয়ন্ত্রণ নেয় প্রায় 4000 আইএস সদস্য। এদিকে আলেপো পুনরুদ্ধারে গত নভেম্বরে সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত শহরটির প্রায় 80,000 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে মস্কো। অবরুদ্ধ শহরটির মানবিক পরিস্থিতির উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী। সিরীয় বাহিনীর সামরিক অভিযান আর বিমান হামলায় একদিকে যখন বিদ্রোহীদের কাছ থেকে পুনরুদ্ধারের দ্বারপ্রান্তে আলেপ্পো নগরী, ঠিক তখনই প্রায় 9 মাস আগে পুনরুদ্ধার হওয়া ঐতিহ্যবাহী পালমিরা শহর আবারও দখলে নিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। সরকারি বাহিনীর পুনর্দখল করা রাক্কা ও ইরাকের মসুল থেকে পালিয়ে আসা আইএস যোদ্ধারা তাদের পালমিরার আশপাশের সঙ্গীদের সঙ্গে মিলিত হয়ে নতুন করে পালমিরা দখলের চেষ্টা শুরু করে। সরকারি বাহিনী দ্রুত প্রতিরোধ করার উদ্যোগ নেয়। আইএস এর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় রুশ বাহিনীও। দুদিনের তীব্র সংঘর্ষের পর 9 মাস আগে হাতছাড়া হওয়া শহরটি পুনর্দখল করে জঙ্গি গোষ্ঠীটি। এ অবস্থায় শহরটি পুনরুদ্ধারে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে সিরীয় সেনারা সংঘবদ্ধ আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ। বর্তমানে প্রায় 4000 আইএস যোদ্ধা ও আসাদ বিরোধী বিদ্রোহী শহরটিতে অবস্থান করছে বলেও জানানো হয়। পালমিরার পতন হলেও আলেপ্পোয় এখনো শক্তিশালী অবস্থানে সরকারি বাহিনী। শহরটিতে অবরুদ্ধ হয়ে পড়া বেসামরিক নাগরিকদের জন্য ত্রাণ সহায়তা পাঠানো এবং বিদ্রোহীদের নিরাপদে বেরিয়ে যাবার সুযোগ করে দেওয়ার বিষয়ে রুশ মার্কিন আলোচনায় খানিকটা অগ্রগতি হলেও রাশিয়ার দাবি মতো আত্মসমর্পণের বিনিময়ে বিদ্রোহীদেরকে নিরাপদে শহর ছেড়ে যাওয়ার অনুমতি প্রদান প্রসঙ্গে এখনো কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদ্রোহীদের প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র বেশ কিছু অগ্রহণযোগ্য শর্ত দিচ্ছে বলেও অভিযোগ করা হয়। আলোচনার পাশাপাশি আলেপ্পোর বিদ্রোহীদের বিরুদ্ধে সিরীয় সেনাদের অভিযান অব্যাহত রয়েছে। রোববার পূর্ব আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা সহ প্রাচীন শহর খ্যাত ওল্ড সিটির আশপাশেও বিমান হামলা চালায় সিরীয় বাহিনী। একই সঙ্গে গোলা বর্ষণ করা হয় ট্যাঙ্ক থেকে। এর মধ্যে মস্কো জানিয়েছে, আলেপ্পো পুনর্দখলে গত নভেম্বরে সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় 80,000 বাসিন্দাকে শহর থেকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ইরাকের মসুলে আইএস বিরোধী অভিযানের অংশ হিসেবে আরেকটি জেলা পুনর্দখলের ঘোষণা দিয়েছে যৌথ বাহিনী। এ নিয়ে মোট 35টি জেলা আইএস মুক্ত করল তারা। চলমান অভিযানের মধ্যেই দেশটির ফাল্লুজা এলাকায় জঙ্গি গোষ্ঠী আইএসের বোমা হামলায় অন্তত 8 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ সংঘর্ষের মধ্যেই রোববার রাতে ইরাক সফর করলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার। রোববার আইএস জঙ্গিদের হটিয়ে পূর্ব মসুলের আল-নূর জেলাটি পুনর্দখল করে ইরাকি যৌথ বাহিনী। সাধারণ মানুষের জ্বালানি, খাবার ও পানি সংকটের কারণে সতর্কতার সাথে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান সেনা কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন আইএসের দখলে থাকা ওই এলাকায় অন্তত 10 লাখ বেসামরিক মানুষ বসবাস করছে। ইরাকি বাহিনী এলাকাটি দখলের পর সেখানকার সাধারণ মানুষের চোখে মুখে আনন্দের ছাপ লক্ষ্য করা যায়। সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ। নিরাপত্তা বাহিনীর সদস্যরা আমাদের রক্ষা করেছেন। আমার পরিবার এবং এখানকার বাসিন্দারা এখন ভালো আছে, নিরাপদে আছে। নিরাপত্তা বাহিনী থাকায় এখানকার পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। এই এলাকাটি আমরা কয়েক ঘন্টা আগে পুনর্দখলে নিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন এখানকার সাধারণ মানুষ আমাদের স্বাগত জানিয়েছে। আমরা এই জেলা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি। আশা করি আগামী কয়েকদিনের মধ্যে আরো 6টি জেলা আইএস মুক্ত করতে পারবো।
وما بقى إلا চলমান অভিযানের মধ্যেই ইরাকের পশ্চিমাঞ্চলীয় শহর ফাল্লুজায় জঙ্গি গোষ্ঠী আইএসের পৃথক দুটি গাড়ি বোমা হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন। নিহতদের মধ্যে অধিকাংশই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। রোববার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকি ও একটি ব্যস্ত রেস্তোরাঁর সামনে এ হামলা চালানো হয়। চলমান সংঘাতের মধ্যেই ইরাকে আকস্মিক সফর করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টন কার্টার। রোববার রাতে কার্টারকে বহনকারী বিমান আরবিলের একটি বিমানবন্দরে অবতরণ করে। এ সময় স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানি স্বাগত জানান। পরে পেশমার্গা বাহিনীর কর্মকর্তা সহ মার্কিন জোটের সামরিক কর্মকর্তা জেনারেল টাউনসেন্ডের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে মসুল অভিযানের অগ্রগতি নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়। এ সময় মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনীর কর্মকর্তা টাউনসেন্ড বলেন, মসুল অভিযানে মার্কিন বিমান হামলায় গত অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ২,০০০ আইএস জঙ্গি নিহত ও বহু আহত হয়েছে। বর্তমানে সেখানে ৩,০০০ থেকে ৫,০০০ আইএস যোদ্ধা লড়াই করছে বলেও জানান তিনি। এর আগে ইরাকের বাগদাদে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সঙ্গে সাক্ষাৎ করেন কার্টার। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ঘূর্ণিঝড় ভার্দার প্রভাবে ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিপাত দেখা দিয়েছে। ঘূর্ণিঝড়টি সোমবার দুপুরের পর ঘন্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে চেন্নাইয়ের উপকূলে আঘাত হানে। এতে অন্তত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ অবস্থায় তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এসব এলাকায় সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে বেশ কয়েকটি ফ্লাইটও বাতিল করা হয়। এর মধ্যে সব জায়গায় বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। প্রস্তুত রাখা হয়েছে নৌবাহিনী সহ বিভিন্ন উদ্ধারকারী দল। এছাড়া আগামী ৪৮ ঘন্টা সমুদ্র এলাকায় চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পূর্ব নির্ধারিত সফর স্থগিত করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। নিউ ইয়র্কের সিটি আইডি প্রাপ্ত অভিবাসীদের তথ্য ট্রাম্প প্রশাসনকে দেয়া হবে না, ঘোষণা মেয়রের। অভিবাসীদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। তুরস্কের ইস্তাম্বুলে শনিবারের জোড়া বোমা হামলার দায় স্বীকার করেছে কুর্দিস্তান ফ্রিডম ফ্যালকনস টিএকে নামে একটি সংগঠন। নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের উপদল এই সংগঠনটি তাদের ওয়েবসাইটে শনিবারের হামলা ছাড়াও আগের আরও বেশ কয়েকটি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে। এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করা হয়েছে। এদিকে রোববার হামলাস্থল পরিদর্শন করে সন্ত্রাস দমনের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তুর্কি সরকার। রোববার ইস্তাম্বুলের বেসিকটাস ফুটবল স্টেডিয়ামের সামনে মানুষের ঢল নামে। এই স্টেডিয়ামের বাইরে পুলিশকে লক্ষ্য করে চালানো দুটি বোমা হামলায় ৩৮ জন নিহতের ঘটনার নিন্দা জানাতে এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হয় তারা। সমাবেশে যোগদানকারীদের কেউ কেউ তুরস্কে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য পশ্চিমা বিশ্ব ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন। কোনো বিবেকবান মানুষের পক্ষে এমন কাজ করা সম্ভব নয়। এভাবে মানুষ হত্যা করার অধিকার কারণেই আমরা এই ধরনের হামলার তীব্র নিন্দা জানাই। তুর্কিরা ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। পশ্চিমা দেশগুলো আমাদের দেশকে ধ্বংস করতে পারবে না। আগে তুরস্ক দুর্বল ছিল, এখন আমরা একটি শক্তিশালী জাতি। তারা কেবল সময় নষ্ট করছে। একই দিন দেশের এই অস্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকারের মন্ত্রী ও জ্যেষ্ঠ নেতাদের নিয়ে নিরাপত্তা বিষয়ে একটি জরুরি বৈঠক করেন প্রেসিডেন্ট এরদোয়ান। এর মধ্যেই হামলায় জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করেছে তুর্কি নিরাপত্তা বাহিনী। এরপর প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে হামলাস্থল বেসিকটাস ফুটবল স্টেডিয়াম পরিদর্শন করেন দেশটির প্রেসিডেন্ট। এ সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার পাশাপাশি এই হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে দায়ী করেন তারা। সন্ত্রাসবাদ দমনে আমাদের আরও কঠোর হতে হবে। সন্ত্রাসীরা যদি বারবার এই ধরনের হামলা চালিয়ে আমাদের আতঙ্কিত করতে চায়, তবে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা ভয় পাই না। তাদের পুরোপুরি দমন না করা পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। সব ধরনের জঙ্গি সংগঠন যারা আমাদের সংহতি, ঐক্য এবং ভ্রাতৃত্ববোধের বিরোধী, তারা সবাই আমাদের কাছে সমান অপরাধী। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। পরে আহতদের দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী ইলদিরিম। সেখানে আহত ও তাদের স্বজনরা তার কাছে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান। এদিকে বোমা হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের উপদল কুর্দিস্তান ফ্রিডম ফ্যালকনস টিএকে। নিজেদের ওয়েবসাইটে তারা দাবি করে শনিবারের হামলা শুধু নয়, আগের আরও বেশ কয়েকটি হামলাও তারাই চালিয়েছিল। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অব্যাহত সহিংসতা এবং পিকেকের শীর্ষ নেতা আবদুল্লাহ ওসালানকে কারাবন্দী রাখার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে জানায় তারা।
শিরিন আক্তার, সময় সংবাদ। কায়রোতে গির্জায় বোমা বিস্ফোরণের ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে সে দেশের হাজারো মানুষ। রোববারের ওই বোমা হামলা নিহত হন অন্তত ২৬ জন, এছাড়াও আহত হন আরও অন্তত ৩৫ জন। সমাবেশে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা। এই ঘটনায় মিশরে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিকে হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে শাস্তি প্রদানের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। সন্ত্রাস দমনে প্রয়োজনে পাকিস্তানকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে ভারত। পাকিস্তান ভূখণ্ডে সন্ত্রাসীদের বিস্তারের কারণে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রোববার জম্মু কাশ্মীরে এক অনুষ্ঠানে বক্তৃতায় তিনি পাকিস্তানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশটির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তাও উল্লেখ করেন। পাকিস্তান যদি নিজেদের শুধরে না নেয় তবে দেশটি 10 ভাগে ভাগ হয়ে যাবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ধর্মীয় বিভেদ তৈরির ষড়যন্ত্রের অভিযোগ করেন রাজনাথ সিং। এদিকে কাশ্মীরের স্বাধীনতাপন্থী আন্দোলনকারীরা সাময়িকভাবে তাদের ধর্মঘট প্রত্যাহারের পর শ্রীনগরে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে। গত জুলাইয়ে পুলিশের গুলিতে স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে ধর্মঘট পালন করে আসছে কাশ্মীরের স্বাধীনতাপন্থীরা। ভারতের তামিলনাড়ুর ক্ষমতাসীন দল AIADMK এর প্রধান হিসেবে শশীকলা নটরাজন দায়িত্ব নিচ্ছেন না বলে দলের একাধিক নেতার পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যেই তিনি দলের প্রধান হিসেবে উপযুক্ত নন বলে মন্তব্য করেছেন সদ্য প্রয়াত জয়ললিতার ভাতিজি দীপা জয়াকুমার। জয়ললিতার দীর্ঘদিনের বান্ধবী শশীকলা। সাংবাদিক দীপা দাবি করেন, শশীকলার বিরুদ্ধে অসামঞ্জস্য সম্পদের অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা চলছে। শশীকলাকে জয়ললিতার ছায়া মনে করা হলেও দলে তেমন সমর্থন নেই। তিনি মহান নেতার মান খারাপ করবেন বলেও অভিযোগ করেন তিনি। দলের অন্য জ্যেষ্ঠ নেতাদের এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা উচিত বলে মনে করেন দীপা জয়াকুমার। পিসিমার আদর্শকে রক্ষা করতে দলে যোগ দিতে রাজি আছেন বলে জানান জয়াকুমার। துவங்குவோம் என்று உச்சநீதிமன்ற அதிமுக வக்கீல் கிருஷ்ணமூர்த்தி பெயரில் ஒரு மிரட்டல் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது। তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ভারত রত্ন দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। জয়ললিতার মৃত্যুর পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে পান্নিরসেলভাম শপথ নেওয়ার পর প্রথম মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে জয়ললিতার মৃত্যুতে শোকাহত হয়ে মৃতের সংখ্যা বেড়ে 740-এ দাঁড়িয়েছে বলে দাবি করেছে তার দল AIADSK। মৃতদের প্রত্যেকের পরিবারকে 3 লাখ করে রুপি দেওয়া হবে বলেও জানায় দলটি। রোববার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এদিন জয়াম্মার জীবনাবসানের পর শোকে মৃত 190 জনের একটি তালিকা প্রকাশ করা হয়। ইতালির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো গেন্তিলোনি। দেশটির পার্লামেন্ট ও সংবিধানের সংস্কার সংক্রান্ত গণভোটে ভরাডুবির পর গত সপ্তাহে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি। তারপর প্রেসিডেন্ট সার্জিও মাত্তারবেল্লা তার স্থলাভিষিক্ত হিসেবে 62 বছরের গেন্তিলোনির নাম ঘোষণা করেন। তিনি রেনজির ডেমোক্রেটিক পার্টির অন্যতম অভিজ্ঞ রাজনীতিকদের একজন। গেন্তিলোনি 2014 সালের অক্টোবর থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে 2006 থেকে 2008 সাল পর্যন্ত তিনি যোগাযোগ মন্ত্রীর পদে ছিলেন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তিনি খুব দ্রুত নতুন সরকার গঠন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট। এক্ষেত্রে আগের প্রশাসনিক কাঠামো মেনেই নতুন কয়েকজন মন্ত্রীকে পুনর্নিয়োগ দিয়ে একটি সফল সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেন গেন্তিলোনি। 2018 সালের সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত তিনি দলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। নিউজিল্যান্ডের উপপ্রধানমন্ত্রী বিল ইংলিশ দেশটির নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। পারিবারিক কারণে গেল সপ্তাহে প্রধানমন্ত্রী জন কির পদত্যাগের পর নিয়োগ পেলেন তিনি। দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল পার্টির এক বৈঠকের পর বিল ইংলিশের নিয়োগের বিষয়টি জানানো হয়। সোমবার ওয়েলিংটনের সরকারি ভবনে দায়িত্ব গ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর একটি শক্তিশালী দল গঠন করে দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন বিল। তিনি 1990 সালে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে দেশটির শিক্ষা, স্বাস্থ্য ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে বিল ইংলিশ প্রধানমন্ত্রী হওয়ায় তার স্থলাভিষিক্ত হয়ে উপপ্রধানমন্ত্রী হয়েছেন পাওলা বেনেট।
যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর কাছ থেকে $1,600 কোটি মূল্যের 80টি বিমান কিনবে ইরান এয়ার। 10 বছর মেয়াদী এ চুক্তির মধ্যে রয়েছে 737 ম্যাক্স মডেলের 8টি, 777-300 মডেলের 15টি এবং 777-9 মডেলের 15টি জেট বিমান। ইরানে 1979-তে মুসলিম বিপ্লবের পর এটাই যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বড় চুক্তি। প্রথম বিমান 2018 সালের মধ্যে সরবরাহ করবে বোয়িং। এ চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে অন্তত 1 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সেপ্টেম্বরে ইরানে বিমান সরবরাহের অনুমতি পায় বোয়িং। বৈধ কাগজপত্রহীন তবে নিউ ইয়র্কের সিটি আইডি পেয়েছেন এমন অভিবাসীদের কোনো তথ্য ট্রাম্প প্রশাসনকে দেয়া হবে না বলে সম্প্রতি ঘোষণা দেন নিউ ইয়র্ক মেয়র বিল ডি ব্লাজিও। মেয়রের এই ঘোষণার পর অভিবাসীদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সবার সাথে একযোগে কাজ করছে বলে সময় সংবাদকে জানিয়েছেন নিউ ইয়র্ক স্টেট সিনেটর হোজে পেরেলতা। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী নীতিমালা নিউ ইয়র্কে কার্যকর হবে না। এর বিরুদ্ধে আইনি সহযোগিতা সহ যে কোনো ধরনের সহায়তায় কাজ করছে প্রশাসন। এ ব্যাপারে কমিউনিটিকে আশ্বস্ত করতে শনিবার কুইন্সের একটি পাবলিক স্কুলের টাউন হলে আলোচনা সভার আয়োজন করে দক্ষিণ এশীয় অভিবাসী অধিকার সংগঠন ছায়া কমিউনিটি ডেভেলপমেন্ট। একাত্মতা প্রকাশ করে এতে অংশ নেয় নিউ ইয়র্কের আরো 19টি নাগরিক অধিকার সংগঠন। সভায় নিউ ইয়র্ক স্টেট সিনেটর হোজে পেরেলটা সহ নিউ ইয়র্ক নগর প্রশাসনের প্রতিনিধি এবং নাগরিক অধিকার সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভবিষ্যতে বিভিন্ন পরিস্থিতির কথা মাথায় রেখেই অভিবাসীদের সমর্থন দিচ্ছি আমরা। নিউ ইয়র্ক প্রশাসন অভিবাসীদের ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে তথ্য দিলে অন্য রাজ্যগুলো তা দিতে চাপে পড়বে। নিউ ইয়র্কে বিদ্বেষমূলক হামলা ক্রমাগত বেড়ে চলেছে বলে উদ্বেগ প্রকাশ করেন স্টেট সিনেটর হোজে পেরেলটা। এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে। তাদের অনেকগুলো বিষয়ের সঙ্গে আমি একমত। নিউ ইয়র্কে বিদ্বেষমূলক হামলা ক্রমাগত বেড়েছে, এটা কিভাবে কমানো যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। এছাড়া অভিবাসীর বিভিন্ন সমস্যা সমাধানেও সভায় আলোচনা হয়েছে। এর আগে বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের বহিষ্কার প্রতিরোধে প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে ঘোষণা দেন নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও। সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান বিষয়ে তাকে সতর্কও করেন ব্লাজিও। সময় সংবাদ, নিউ ইয়র্ক। নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় উইও নগরীতে গির্জার ছাদ ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 100-তে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে আরও লাশ আছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার এক ধর্মযাজকের অভিষেক অনুষ্ঠান চলার সময় ভবনটির ছাদ ধসে পড়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এ সময় ধসে পড়া ছাদটি নির্মাণ কাজ চলছিল বলে জানায় স্থানীয় গণমাধ্যম। এদিকে এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদু বুহারি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের মাইদুগুরি শহরে 2 শিশু আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। এতে আহত হয়েছে অন্তত 17 জন। মাইদুগুরি এলাকাটির ব্যস্ত বাজারে এই বোমা হামলা চালানো হয়। নিহত শিশু দুটির বয়স 7 ও 8 বছর। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। কি কারণে তারা এই বোমা হামলা চালিয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে শুক্রবার নাইজেরিয়ার মাদাগলি শহরের ব্যস্ত বাজারে সন্ত্রাসী সংগঠন বোকো হারামের আত্মঘাতী বোমা হামলায় অন্তত 45 জন নিহত হন। সেখানেও 2 জন নারী বোমা বহন করছিল। একই কৌশল প্রয়োগ করায় বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে এখন পর্যন্ত এই হামলার ব্যাপারে কেউ দায় স্বীকার করেনি। জ্বালানির উত্তোলন দৈনিক 5,58,000 ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক বহির্ভূত জ্বালানি উত্তোলক ও রফতানিকারক দেশগুলো। ভিয়েনায় ওপেকভুক্ত দেশগুলোর সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তে আসে ওপেক বহির্ভূত দেশগুলো। বৈঠকে 12টি ওপেক বহির্ভূত দেশের জ্বালানি মন্ত্রীরা উপস্থিত ছিলেন। 6 ঘন্টার বৈঠক শেষে কাতারের জ্বালানি মন্ত্রী দৈনিক 5,58,000 ব্যারেল উত্তোলন কমানোর প্রস্তাব দেন। এছাড়া ওপেক সদস্যভুক্ত দেশগুলো 1 ডিসেম্বর থেকেই উত্তোলন 12 লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নেয়। এর মধ্য দিয়ে পুরো বিশ্বে দৈনিক 17 থেকে 18 লাখ ব্যারেল জ্বালানি তেলের উত্তোলন কমবে বলে জানিয়েছেন রুশ জ্বালানি মন্ত্রী। এ বিষয়ে সৌদি জ্বালানি মন্ত্রী বলেন, আগামী বছর জ্বালানির বাজার স্থিতিশীল থাকবে।
ভারতের মুম্বাইয়ে শহরতলি গুরগাঁওয়ের আরিয়া কলোনিতে বেসরকারি প্রতিষ্ঠান আমান এভিয়েশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন। রোববার দুপুরে দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার পরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বিধ্বস্ত হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ভারী তুষারপাতের কারণে 1000-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। গেল কয়েকদিনের অব্যাহত তুষারপাতে ছেয়ে গেছে শিকাগোর অধিকাংশ এলাকা। বরফ জমে যাওয়ায় সড়কগুলো যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে বহু মানুষ। রোববার শিকাগোর ওহারে বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের 1200-র বেশি ফ্লাইট বাতিল করা হয়। এ অবস্থায় রাস্তার বরফ সরাতে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দিয়েছে স্থানীয় প্রশাসন। পশ্চিম গোলার্ধের দারিদ্রতম দেশ হাইতি। হারিকেন ম্যাথিউর তাণ্ডবে ক্যারিবীয় সাগরের স্বাধীন এই দ্বীপপুঞ্জটির লাখো মানুষ এখন অসহায় জীবনযাপন করছে। সবচেয়ে খারাপ অবস্থা উপকূলীয় জেরেমি শহরে। এখানকার প্রায় সব স্থাপনার সঙ্গে বিলীন হয়ে গেছে একটি এতিমখানাও। একের পর এক দুর্যোগের মুখে পড়া এই গরিব দেশটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক দাতাগোষ্ঠী। গত কয়েকদিন বেশ কঠিন সময় পার করছে হাইতির দক্ষিণাঞ্চলীয় শহর জেরেমির এই শিশুরা। বাবা মা হারা এই শিশুদের একমাত্র ঘরটি হারিকেন ম্যাথিউর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে। মুখ থুবড়ে পড়েছে এখানকার 130টি শিশুর ভবিষ্যৎ। হারিকেনের কারণে আমাদের ঘরের ছাদ উড়ে গেছে, ভেঙে গেছে জানালা, আমাদের ফেরার কোনো পথ নেই। পরে স্থানীয় গির্জার পাস্তর ড্যানি সেন্ট জার্মেই এই শিশুদের পাশের একটি বিশ্ববিদ্যালয় ভবনে আশ্রয় দেন। শহরের ধ্বংসস্তূপ সরাতে স্থানীয় মেয়রকে 2টি ট্রাক দেওয়ার পাশাপাশি হারিকেন পরবর্তী দুর্যোগ কাটিয়ে উঠতে নিজের সবটাই উজাড় করে দেন তিনি। আমি শুধুমাত্র এক রাতের জন্য শিশুদের জন্য এই স্থানটির ব্যবস্থা করেছিলাম, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে তাদের জন্য বিকল্প আশ্রয়ের ব্যবস্থা না করে এখান থেকে সরতে পারছি না। রাতে ঠান্ডা পড়লেও এখানকার শিশুদের মেঝেতে ঘুমাতে হয়। খাবারের মজুদও দিন দিন কমে আসছে। যা কিছু আছে তার বেশিরভাগই হয়ে পড়েছে খাবার অযোগ্য। এখানকার বেশিরভাগ খাবার হারিকেনের পানির তোড়ে ভিজে গেছে, এগুলো পরিত্যক্ত। যুক্তরাষ্ট্র, ব্রাজিলের মতো ধনী রাষ্ট্র, সেই সঙ্গে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের মতো দাতা সংস্থাগুলো এরই মধ্যে জেরেমি সহ হাইতির বিভিন্ন শহরে ত্রাণ সহায়তা পাঠাতে শুরু করেছে। তবে যে পরিমাণ খাবার, পানীয় ও মেডিকেল সামগ্রী আসছে তা চাহিদার তুলনায় যথেষ্ট নয় বলে জানান পাস্তর ড্যানি। দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আমাদের আরো ত্রাণ দরকার, সেটাও অনেক দ্রুত সময়ের মধ্যে। এখানে মানুষের না খেয়ে মরার অবস্থা হয়েছে। আমাদের নিজের বলে কিছু নেই, পুরোপুরি আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভর করছি। এদিকে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর দাবি, প্রয়োজন বুঝেই ত্রাণ সরবরাহ হচ্ছে। তবে হাইতিকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে, বিশেষত বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনে আরো সময় লাগবে বলে জানায় তারা। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। কোপা সুদামেরিকানের ফাইনাল খেলতে যাওয়ার পথে কলম্বিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তার নাম রাফায়েল হেনজিল। তিনি পেশায় একজন সাংবাদিক। ওই দুর্ঘটনায় এফসি শাপেকোয়েন্সের 22 খেলোয়াড়, কর্মকর্তা সহ 71 যাত্রী প্রাণ হারান। যদিও সেই দুর্ঘটনায় সৌভাগ্যক্রমে বেঁচে যান 6 যাত্রী। দুর্ঘটনার কারণ হিসেবে জ্বালানি শেষ হয়ে যাওয়ার কথা বলা হয়। এটা কলম্বিয়ায় আমার 13তম দিন। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই খুব খারাপ সময়ে আমার পাশে থাকার জন্য। না ফেরার দেশে চলে যাওয়া শ্যাপেকোয়েন্সের সব বন্ধুদের আমি বলতে চাই, তোমরাই সত্যিকারের চ্যাম্পিয়ন। মনে রেখো, ওপারে তোমাদের ম্যাচটিও কিন্তু আমিই কভার করব। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। এক চীন নীতিতে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প। মার্কিন বিরোধী দেশগুলোকে অস্ত্র দেওয়ার হুমকি চীনের। অবশেষে রাখাইন পরিস্থিতি নিয়ে আলোচনায় বসতে রাজি মিয়ানমার। 19 ডিসেম্বর আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আহ্বান সুচির। পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবেতর জীবন।
সিরিয়ার প্রাচীন ঐতিহ্যের নিদর্শন পালমিরা আবারও আইএসের দখলে। আলেপ্পোর ৮০,০০০ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়ার দাবি রাশিয়ার। এবং ইস্তাম্বুল জঙ্গি হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক ১৩, সন্ত্রাসমুক্ত দেশ গড়তে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার তুর্কি সরকারের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।